সুশীল বাবুর কাছে সমস্তটা শোনার পর মনে হলো সংগ্রামের বাকি প্রশ্নের উত্তর দেবে বিষ্ণুপুর। আজকের আমাদের বিশেষ নিবেদন অভিক সরকারের লেখা ডাইনি বুড়ি। ডাইনি বুড়ির আজকের অন্তিম পর্ব। কথক ও ভবতারণ চাটুর্যের ভূমিকায় রয়েছি আমি অত্রি, সংগ্রামের ভূমিকায় তরুণ, সুশীল বাবুর ভূমিকায় পর্বত, ডাইনির ভূমিকায় সুদেশনা, অন্যান্য চরিত্রে অর্ক, সুপ্রতিম, মেঘনা। শুরু হচ্ছে ডাইনি বুড়ির অন্তিম পর্ব। আমি এগোতে যাব এমন এমন সময় মেঘ সরিয়ে ক্ষীণ চাঁদের আলো বারান্দায় এসে পড়ল। আর মেঝের দিকে তাকিয়ে আমি থমকে গেলাম। কোথায় সেই নিকানো তক্তকে বারান্দা, যেখানে আমরা বসে চা লুচি তরকারি খেয়েছিলাম? এ তো ফুটি ফাটা ভাঙা দাওয়া। এখানে ওখানে গর্ত, মাটি থেকে দাওয়ার ওপর অব্দি পেয়ে উঠেছে লতানো গাছের জঙ্গল। বাঁশি ঘুম ধরেছে, তার ফুটি ফাটা গা থেকে ঝুরঝুর করে খসে পড়ছে গুঁড়ো। পিছনে ফিরে তাকালাম। কোথায় কোথায় সে গোলা ভরা ধানের মরাই? যেন একটা ভুতুরে কাঠামো প্রকাণ্ড হাঁ করে অট্ট হাসি আসছে, আর তার পাশে হাড় পাঁচর বার করে দাঁড়িয়ে থাকা ওটা ওটা কি? সেই ট্রাক্টরটা দেখে খানিকটা শিউরে উঠলাম। মনে হলো যেন একটা প্রাগৈতিহাসিক বৃদ্ধ যন্ত্রদানবকে একটু একটু করে পিষে ফেলেছে। এই সর্বগ্রাসী বিক্ষুব্ধ একটা জঙ্গল। ঘরের দরজার দিকে তাকালাম, আর ঠিক তখনই জঙ্গলের দিক থেকে একটা হাহাকার ভেসে এলো। পথ নাই, পথ নাই, ফিরিবার পথ নাই। মাথাটা একবার ঝাঁকিয়ে নিলাম। আমার হ্যালুসিনেশন হচ্ছে নাকি? ঘরের ভেতর থেকে কোনো আওয়াজ আসছে না। সেদিন বৃষ্টি স্নাত সন্ধ্যাবেলা যে মায়া সুনিবিড় শান্তির নীড় দেখে মন তৃপ্ত হয়েছিল, তার সঙ্গে এই সর্বগ্রাসীর রিক্ত কুঁড়ে ঘরের কোনো তো মিল নেই। সব যেন মিলিয়ে গেছে, ঠিক ঠিক ভোজবাজির মতো। যেন একটা মহামারী এসে শুষে নিয়ে গেছে একটা মস্ত জনপদ। তার হাসি নেই, শ্বাস নেই, প্রাণ নেই, বেঁচে থাকাও নেই, এমনকি শান্তিতে মরে যাওয়াও নেই। দরজাটা খুলে সাবধানে ভেতরে বাঁ পাটা রাখলাম। পায়ে একটা এবড়ো খেবড়ো মেঝে ঠেকল। সামনে ঘন নিঃসীম অন্ধকার, নিকষ জমাট পাথরে অন্ধকার। তার গায়ে যেন আঁচড়ও কাটা যাবে না, এত কঠিন সেই তমসা। চাঁদের আলো এই ঘরের চৌকাটে এসে থেমে গেছে। ভিতরে উঁকি দিতে তারও যেন বড় ভয় করছে। একবার ঠিক এই সময় মৃদু স্বরে ডাকলাম, সুশীলদা,
মানুষ? ও- ও ও সুশীলদা। কোনো উত্তর আর এলো না, কোনো প্রতিধ্বনিও ফিরে এলো না। মনে হলো নিঃসার গাঢ় অন্ধকার সমুদ্রের মতো। আমার উচ্চারিত শব্দগুলো ভারী পাথরের মতোই নিঃশব্দে ডুবে গেল। ধীরে ধীরে ডান পাটাও ভেতরে রাখলাম, আর আর সঙ্গে সঙ্গে আমাকে চমকে দিয়ে পিছনের দরজাটা সজোরে বন্ধ হয়ে গেল। আমি আমি অবাক হয়ে পিছনে ফিরে একবার ঠেললাম। কিন্তু কিন্তু কোনো ফল হলো না। এবার এবার ওই শীতের মধ্যেই আমি দরদর করে ঘামতে লাগলাম। একবার একবার জোরে চেঁচালাম, ও ও সুশীলদা, সুশীলদা, মানুষ, মানুষ। কিন্তু কোনো উত্তর নেই। আরো গলা চড়ালাম, সুশীলদা, সুশীলদা। কিন্তু প্রতিটা অক্ষর, শব্দ, বাক্য যেন গলে গলে মিশে গেল, ডুবে গেল সেই অন্তহীন অন্ধকারের মধ্যে। একটু একটু করে পা বাড়াতে লাগলাম। ঘর যখন কিছু না কিছু তো হাতে ঠেকবেই, কিন্তু কিন্তু না, না। থর থর কাঁপতে থাকা দুটো হাত শূন্যে ধাক্কা খেয়ে ফিরে আসতে লাগলো বারবার। আস্তে আস্তে পায়ে এগোতে এগোতে হঠাৎই মনে হলো পায়ের নিচে মাটিটা যেন একটু একটু দুলে উঠল। থেমে গেলাম। ঠিক তখনই কানে এলো একটা ক্ষীণ আওয়াজ। কে যেন ক্ষীণ বালিকা কণ্ঠে বলছে, বাবা, বেদম কষ্ট হয়েছে গা, ওষুধ আনিছ? ওষুধ? কোথা থেকে আসছে এই আওয়াজটা বুঝতে পারলাম না। আর আর এক পা এগোতেই সেই আর্তনাদ। ও বাবা, বড় কষ্ট হয়েছে গো, দম আটকাই আসতেছে। ওষুধ দাও না বাবা, একটু ওষুধ দাও না। কোথা থেকে আসছে এই আওয়াজ? আমি এবার মৃদু স্বরে ডাকলাম, সংগ্রাম, সংগ্রাম। মনে হলো পাথুরে অন্ধকার যেন একটু সচল হলো। এবার একটা অন্য আওয়াজ পেলাম। প্রথমে বুঝলাম না কিসের আওয়াজ, তারপর শব্দটা বাড়তে লাগলো। প্রথমে ধীরে, তারপর আরো একটু উচ্চকিত নিঃশ্বাসের শব্দ। কেউ যেন ধীরে ধীরে শ্বাস নিচ্ছে, ধীরে, অতি ধীরে। নিঃশ্বাস নিতেও যেন এত কষ্ট, আর প্রতি শ্বাসের সঙ্গে ভেসে আসছে সেই করুণ আর্তনাদ। বাবা, ও বাবা, বাবা, আমি একটু ওষুধ দাও না, আমি যে পাচ্ছি না বাবা। কে এই মেয়ে? কোথায় আছে সে? আমি উঁচু গলায় বললাম, কে 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 তুমি? কেউ
শুধু সেই অন্ধকারে মাথা কুটতে লাগলো একটা গাঢ় শ্বাস চড়ানো কণ্ঠের ডাক। ও বাবা, বড় কষ্ট গো, বড় কষ্ট। মনে হলো সেই ঘরটাই যেন একটা মরণাপন্ন মেয়ের ফুসফুস। একটুখানি বাতাসের জন্য সেই আকুতি যেন ঘুরে মরছে ঘরের ভেতরে, পাক খাচ্ছে, কুমড়ে মরছে। আমি চিৎকার করে উঠলাম, কে তুমি? কে? সাড়া দাও, আমি ওষুধ এনেছি। সঙ্গে সঙ্গে শ্বাসের শব্দটা অনেক কমে এলো। এবার ধীরে ধীরে ঘরের মধ্যে একটা আবছা আলো জেগে উঠল। কোথা থেকে আসছে এসব? ওপরে তাকালাম, কুড়ে ঘরের ছাদ, সেখানে ফুটি ফাটা হয়ে অল্প আলো আসছে। তবে সূর্যের আলো নয়, ম্লান নিভু নিভু প্রদীপের আলো যেমন হয় ঠিক তেমন, বিষণ্ণ, মৃত, অস্তপ্রায়। সেই আলোয় ঘরের অবস্থা দেখে শিউরে উঠলাম। সে ঘর আর ঘর নেই, দেওয়াল খসে পড়ছে জায়গায় জায়গায়, সারা ঘরে ঝুলে নোংরায় ভর্তি। ওপাশের জানলা দিয়ে উঁকি মারছে জঙ্গলি লতা। কেউ নেই, কিচ্ছু নেই, সুশীলা নেই, মানুষও নেই। আমার মাথার মধ্যে যেন জট পাকিয়ে গেল। এই তো ওরা ঘরের মধ্যে ঢুকলো আমার চোখের সামনে। ওদিকে দরজা নেই। লোক দুটো কি ঘরের মধ্যে থেকে উবে গেল? মেঝের দিকে আর একবার চোখ গেল আমার। মেঝেতে পড়ে আছে। কি ওগুলো? কি পড়ে আছে? একটু পর চোখ শুয়ে এলো। বুঝতে পারলাম ওগুলো কি। আসলে ওগুলো হাড়, মুরগি আর ছাগলের হাড়। ওষুধ এনেছিস? আমার পেটের ওষুধ এনেছিস তুই? কথাগুলো এমন হঠাৎ ভেসে এলো যে আমি চমকে গেলাম। চোখ গেল জানালার দিকে, আর আমার হৃৎপিণ্ডটা এক লাফে গলার কাছে উঠে এলো। জানালায় একটা মুখ, একটা জংলি মুখ, ঘন জট পাকানো চুলে, নোংরা দাড়িতে। তাকে সভ্য মানুষ মনে হয় না। আর তার জলজলে চোখে কিসের সেন একটা বিক্ষুব্ধ খিদে লক্ষ্য করলাম। একটু তাকিয়ে থাকার পর চিনলাম ওকে, কিন্তু নিজের চোখে আর বিশ্বাস হলো না। দ্বিধার সঙ্গে জিজ্ঞাসা করলাম, সংগ্রাম তুই? সংগ্রামের চোখ দুটো আরো জল করে উঠল। ঠোঁটের কোণে একটা হালকা হাসি। একটা সম্পূর্ণ অচেনা স্বরে সে বলে উঠল, ওষুধ দিলে? আমার পেটের ওষুধ নিয়ে? আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। এ তো সেই লোকটার স্বর যে সেই বর্ষার রাতে আমাদের এখানে নিয়ে এসেছিল। তারই তো বাড়ি, ঘর, সংসার
সংগ্রামের গলায় তার স্বর এলো কোথা থেকে? আমার মাথার মধ্যে সব জট পাকিয়ে গেল। কি হচ্ছে সব? আমি কি জেগে আছি না স্বপ্ন দেখছি? আবার আবার জিজ্ঞাসা করলাম, সংগ্রাম, এই সংগ্রাম, এ কি হয়েছে তোর? কোথায় ছিলিস এতদিন? এবার ঘরের মধ্যে থেকে নয়, জঙ্গলের মধ্যে থেকে ভেসে এলো এক রমণী কণ্ঠের বিলাপ। ওগো, ওগো, তোমার পায়ে পড়ি, আমার মেয়েটাকে একটু ওষুধ আইনে দাও না, আমি যা দেখতে পাচ্ছি না, দোহাই তোমার। সংগ্রামের চোখ আবার ঘোলাটে হয়ে উঠল। আবার সেই অচেনা স্বরে বলে উঠল, পেটিটা যে মরে যাচ্ছে, ওষুধ দে, ওষুধ দে। বলতে বলতে সংগ্রাম জানালার উপর ভর দিয়ে উঠে দেহটা ঢুকিয়ে দিল ঘরের ভেতর। গোপুরাটে পেট ঢুকিয়ে শরীরের ঊর্ধ্বরাংশ নামিয়ে দিল জানালার নিচের দেওয়ালে। তারপর চার হাতে পায়ে দেওয়াল পেয়ে নামার চেষ্টা করতে লাগলো মেঝেতে। দেখে দেখে মনে হলো যেন একটা মস্ত বড় অজগর সাপ জানালা দিয়ে ঘরে ঢোকার চেষ্টা করছে। সেই ভয়াবহ বিভৎস দৃশ্য দেখে আমার অন্তরাত্মা অব্দি কেমন যেন কেঁপে উঠল। আমি আস্তে আস্তে পেছোতে থাকলাম। পেছোতে পেছোতে ঠেকলাম দরজায়। ঘুরে দরজাটা খোলার চেষ্টা করলাম, কিন্তু কিন্তু সেই পুরো কুঁড়ে ঘরের দরজা তখন শক্ত হয়ে ইটে বসেছে। আমি পাগলের মতো দরজায় ধাক্কা মারতে লাগলাম। খোল। তখন আমার হাত পা থরথর করে কাঁপছে। আমার শরীরে আস্তে আস্তে ঘাম দিচ্ছে। আমি ভয়ে চিৎকার করে উঠলাম, কে কে আছো? কে আছো? বাঁচাও, বাঁচাও! পিছন থেকে সেই অচেনা ঘর ঘরে স্বরে ফের ভেসে এলো একই কথা। ওষুধ দে রে, আমার বেটিটা যে মরে যাচ্ছে, ওষুধ নাই, ওষুধ নাই, কোথাও কোনো ওষুধ নাই। কত ঘুরলাম, কত মাথা কুটলাম, কত লোকের হাত পা ধরলাম, কিচ্ছু করতে পারলো না রে। একটুকু একটুকু ওষুধের লেগে ফুলের মতো বেটিটা আমার মহিলা গেল রে, মহিলা গেল। ঠিক এই মুহূর্তে আমার মনে হলো আমার বুকের মধ্যে কি যেন হাতুড়ি পিটছে। আতঙ্কিত হয়ে পিছনে তাকালাম। সংগ্রামের অর্ধ উলঙ্গ দেহটা ততক্ষণে ঘরের মধ্যে নেমে এসেছে। জন্তুর মতো সে চার হাত পায়ে এগোচ্ছে আমার দিকে। এবার নিঃশ্বাসের শব্দটা যেন আরো গভীর হলো। তার সঙ্গে মিশল একটা কান্নার রোল। আকাশ পেরিয়ে, জঙ্গল পেরিয়ে সমস্ত বিশ্ব চরাচর জুড়ে বাঁধতে লাগলো সেই অশরীরী আত্মস্বর। ওষুধ ওষুধ দাও, ওষুধ দাও বাবা, আর তো পাচ্ছি নাই, আমার মেয়ে আর পারছে না। হাইটে যাচ্ছে গো। ওষুধ দাও, ওষুধ। আমার বিটিটা মহিরা যাইবে, দোহাই তোমার, ওষুধ দাও। এখান থেকে পাবে ওষুধ আইনা দাও, ওষুধ আইনা দাও। এই প্রথম অনুভব করলাম তীব্র আতঙ্কের মধ্যেও যেন মানুষের ঘুম পায়। এক
প্রবল ঘুম। আমার সমস্ত চৈতন্য যেন অসার হয়ে এলো। হাতে পায়ে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। শরীরে শরীরে বিষ ক্লান্তি। আমি কোনো ক্রমে জানালার পাশে দেওয়াল ঘেঁষে বসে পড়লাম। একটু দূরে একটা শীর্ণ উলঙ্গ দেহ, সে ক্ষুধার্ত কুকুরের মতো আমার দিকে এগিয়ে আসছে। জল জলে উন্মুক্ত দুটো চোখ যেন কিসের ইশারা। আমি জানি না আমার কি হবে। চোখটা সম্পূর্ণ বুঝে আসার ঠিক মুখে আমার কেমন যেন মনে হলো আরো একটা শব্দ শুনতে পাচ্ছি। আমি কি ঠিক শুনলাম? ওই তো আবার কে যেন দরজায় ঠক ঠক করছে। আমি নির্ভুল শুনেছি, কে যেন জোরে জোরে ঠোকা মারছে দরজায়। আমার সমস্ত ইন্দ্রিয় সজাগ হয়ে উঠল। শুধু আমি নয়, ও শুনেছে। ওর দু চোখে এখন বিভ্রান্তি। আমার হাতে পায়ে সামান্য হলেও সার ফিরে এলো। কেউ এসেছে। দরজার ওপরে দাঁড়িয়ে আছে সে। কে যেন আমার মাথার মধ্যে গেঁথে দিল। ওর কাছেই আছে আমার মুক্তির চাবিকাঠি। চারিদিক নিঃশব্দ। থেমে গেছে সেই বালিকার আত্মস্বর, সেই নারী কণ্ঠের এত আত্মচিৎকার। সেই আলো অন্ধকারের মধ্যেও স্তব্ধ শ্বাস শব্দের মধ্যে দিয়ে ভেসে এলো ক্ষীণ স্বর। ভুটান, বাপ আমার, কোথায় আছিস বাপ? এসেছে, দোকানি তার কথা রেখেছে। আমার বুকটা আশায় আনন্দে হঠাৎ ধপ করে উঠল। বুড়িমা, এসেছ? তুমি এসেছ? এবার আরো জোরে ধাক্কা দিচ্ছে কেউ। ফের সেই ডাইনি বুড়ির স্বর। বুধন, এ বুধন, বুকে আয় বাপ আমার। সাপ দিয়েছি বলে রাগ করেছিস বাবা? আয় বাপ, বুকে আয় দেখি। গায়ে মাথায় হাত বলে দি। অনেক কষ্ট পাইছো বাপ আমার। মায়ের কাছে আয় দেখি। সংগ্রামের দিকে তাকিয়ে দেখি হাঁটুর মধ্যে মুখ গুঁজে দিয়েছে। তার রুগ্ন পিঠটা ফুলে ফুলে উঠেছে। সংগ্রাম কাঁদছে। আস্তে করে দরজাটা খুলে গেল নিজে থেকে। প্রথমে ঢুকলো সেই ডাইনি বুড়ি, তারপর হুড়মুড় করে ঢুকলো সুশীলদার মানুষ। দুজনে এসে আমাকে একেবারে জড়িয়ে ধরল। সুশীলদা বলল, উফ, চিন্তায় পাগল হয়ে যাচ্ছিলাম আমরা। আর একটু হলেই আমরা পুলিশে খবর দিতে যাচ্ছিলাম। তোমাকে ওইভাবে আচ্ছন্নের মতো ঘরে ঢুকতে দেখি বুঝে গিয়েছিলাম কিছু একটা গড়বড় আছে। তারপর যত ধাক্কা দিই না কেন, কিছুতেই দরজা খুলছে না। আমি আশ্চর্য হয়ে বললাম, মানে এসব কি বলছো কি? তুমি আর মানস তো আমার আগেই ঘরে ঢুকলে। দেখলাম ওরা একে অন্যের দিকে তাকালো।
তারপর মাথা নাড়ল মানুষ এবং বলল, না চ্যাটার্জিদা, আমরা দাওয়াতে উঠিনি। তোমাকে দেখলাম কেমন আচ্ছনের মতো দাওয়াতে উঠলে, তারপর এদিক ওদিক তাকালে, তারপর ঘরের মধ্যে ঢুকে পড়লে। আমাদের উচিত ছিল তোমাকে বাধা দেওয়া, কিন্তু কেন দিইনি সেটা বুঝতে পারলাম না। তুমি ঢুকে যাওয়ার পরেই দেখি দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। তখনই আমাদের টনক নড়েছে। আমরা দৌড়ে গেলাম, কিন্তু গেলে কি হবে? সে যে ধাক্কাধাক্কি করেও দেখি খোলে না। কত লাথি মারলাম। এই এমন সময় সাইকেল নিয়ে বেরোবো, ঠিক এমন সময় দেখি বুড়ি এসে হাজির। তার নাকি জ্বর একেবারে সেরে গিয়েছে। বুড়ির নাকি মন বলছে সাবমন্ডির প্রায়শ্চিত্ত না করলে তার নাকি বুধনের আত্মা শান্তি পাবে না। জোরজার করে বুড়ি এসে হাজির। তারপর তো তোমরা খেল দেখলেই। ওদিকে তাকিয়ে দেখি বুড়ি সংগ্রামকে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, আরে বুকের জ্বলনে দুধের চানাটাকে কত কিছুই না পইলেছি। বাপ আমার, সোনা আমার, জাদু আমার, ঘরে চ বাপ। এই মুহূর্তে তাকিয়ে দেখলাম বুড়ির চোখেও জল। চোখ মুছলাম। এক মেয়ে হারানো বাপের দুঃখ ধুয়ে যাচ্ছে মরা ছেলেকে ফিরে পাওয়া এক ডাইনি বুড়ির ভালোবাসায়। ভালোবাসার কাছে আর কেই বা জিতেছে বলো? ভালোবাসাও তো এক রকমের হেরে যাওয়াই। বলে নিজেই নিজেকে চুপ করালাম। ধুস, ডাইনি ফাইনি আবার কি, মা তো মাই হয়। চাটুজ্জেমশাই থামতেই আমরা হইচই করে উঠলাম। আরে এটা কেমন হলো? পুরো গল্পটাই তো আপনি বললেন না। এদিকে চাটুজ্জেমশাইও বেশ অবাক। এই তো বললাম, আর বাকিটা রাখলাম আর কি বলো? আরে ওই লোকটাকে, মানে যার কাছে গিয়ে ওই আপনার বিপদে পড়লেন। চাটুজ্জেমশাই চুপ করে থাকলেন কিছুক্ষণ, তারপর বললেন, পরে জেনেছিলাম বছর 20 আগে সত্যি ওখানে একটা পরিবার ছিল। তাদের মেয়েটির বোধহয় হার্টের কিছু একটা গন্ডগোল ছিল, আর ছিল ভয়ানক শ্বাসকষ্ট। ক্রনিক অ্যাসমার পেশেন্ট ছিল। ওদিকে তখন ডাক্তার, হাসপাতাল কিছুই ঠিকঠাক পাওয়া যেত না। এমন সময় এক শীতকালের বৃষ্টির রাতে মেয়েটি প্রবল শ্বাসকষ্টে হার্ট ফেল করে মারা যায়। মেয়ের মা সেই শোকে গলায় দড়ি দেয়। শোকে তাপে বাবার মাথা খারাপ হয়ে যায়। তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি, বুঝলে? তারপর থেকে অনেকেই শীতের রাতে ওখানে বাপকে দেখেছে। মেয়ের জন্য একটু ওষুধ চেয়ে বেড়াতো। আমি পরে জানতে পেরেছিলাম যে রাতে যে ওই লুচি তরকারি খেয়ে ফিরে আসে, সেই রাত থেকেই ও নাকি শুনতে পায় মাথার মধ্যে কে যেন সর্বক্ষণ একটানা কেঁদে চলেছে। ওই একই কথা, ওষুধ এনে দে, ওষুধ দে, এইসবই আর কি। তারপর জ্বরের সময় একদিন টানা অচৈতন্য হয়ে পড়েছিল। তারপর ওর আর কিছু মনে নেই। সংগ্রাম যা জানালো এই তা। আমাদের অবশ্য 2-2 4 করতে বিশেষ অসুবিধা হয়নি, বুঝেছ তো? খিদের জ্বালায় গ্রামের ছাগল মুরগি চুরি করে সে ওরই কাণ্ড ছিল, বলা বাহুল্যতা। সেটা অবশ্য আর চাউর হতে দিইনি, নইলে গ্রামের লোকেরা ওকে আস্ত রাখতো না। ডাইনের কালো জাদুতে ও সব করেছে, এইসবই বলতো আর কি। আমি জিজ্ঞাসা করলাম, তা চাটুজ্জেদা তিনি করেন কি এখন?
এই ঘটনার পরপরই সে চাকরি বাকরি ছেড়ে দিয়ে কলকাতায় ফিরে আসে। তবে সে তার কুড়িয়ে পাওয়া মাকে ভোলেনি। বুড়ি যতদিন বেঁচে ছিল নিয়মিত দেখা করতে আসতো, টাকা পয়সা চাল ডাল দিয়ে আসতো। বলতো কয়েকদিনের কষ্ট গেছে বটে, কিন্তু তার বদলে একটা আস্ত মা কুড়িয়ে পেলাম। তা সেটাই বা কম কিসের, তাই না?